কৃষ্ণপক্ষ পর্ব ৩। অরুদের বাড়ির নাম রূপনিলয়। 10 কাঠা জায়গা নিয়ে বেশ বড় বাড়ি, সামনে বাগান আছে। উল্লসিত হওয়ার মতো বাগান না, বরং বিরক্ত হওয়ার মতো বাগান। যে কেউ এই বাগান দেখে ভুরু কুঁচকে বলবে, এত সুন্দর জায়গাটাকে গর্ত টর্ত খুঁড়ে এসব কি করেছে। আপাত দৃষ্টিতে যেগুলিকে গর্ত বলে মনে হচ্ছে তার কোনোটাই গর্ত নয়, জলাধার। অরুর বাবা জামিল সাহেব এই সব জলাধারের পরিকল্পনা করেছেন, যেখানে ফুটে থাকবে জলপদ্ম। এক একটা জলাধার ঘিরে থাকবে মিনি ফুল বাগান, বাড়ি ঢেকে রাখবে নীল পাতার বাগান বিলাসে। বিশেষ ধরনের আকাশী নীল রঙের বাগান বিলাসের চারা আনানো হলো শ্রীলঙ্কা থেকে। 4 বছরের মাথায় পাতা বেরুলে দেখা গেল পাতার রং নীল নয়, গোলাপি। জামিল সাহেব মালিকে ডেকে বললেন, গাছ 3টা কেটে ফেলো। অরু বলল, সে কি বাবা, এত বড় গাছ কেটে ফেলবে? জামিল সাহেব ভারী গলায় বললেন, অবশ্যই কাটবো। এ জাতীয় গাছে বাংলাদেশ ভর্তি। নীল পাতা চেয়েছিলাম, এগুলি কি নীল? এখন নীল না, পরে হয়তো নীল হবে। জামিল সাহেব আগের চেয়ে ভারী গলায় বললেন, হয়তো শব্দটা আমি অপছন্দ করি। হয়তো বলে পৃথিবীতে কিছু নেই। ইয়েস অথবা নো। তুমি যদি বলো এই গাছের পাতা অবশ্যই নীল হবে, আমি মালিকে কাটতে নিষেধ করব। ওরা চুপ করে গেল। 3টা গাছই কেটে ফেলা হলো। জলপদ্মের বেলাতেও এই ব্যাপার। জলাধারে জলপদ্ম ফুটল না। বিশেষজ্ঞ হর্টিকালচারিস্ট বললেন, পানির গভীরতা কম বলেই পদ্ম ফুটছে না। আরো 2 ফুট গভীর করতে, তাহলেই হবে। জামিল সাহেব জলাধার আরো 2 ফুট গভীর করলেন, পদ্ম ফুটল না। হর্টিকালচারিস্টকে আবার ডেকে আনা হলো। তিনি বললেন, বেশি গভীর হয়ে গেছে। বেশি গভীর হয়েছে? জলপদ্মের বিষয়ে আপনি জানেন তো? জানবো না মানে কি বলছেন আপনি? আমার ধারণা আপনি একজন মহামূর্খ। জলপদ্ম কেন কোনো পদ্ম সম্পর্কেই আপনার কিছু জানেন না, আপনার কোনো ধারণাই নেই। যেহেতু এটা মূর্খের দেশ, সেহেতু করে খাচ্ছেন। আপনি দয়া করে বিদায় হন। জলপদ্ম প্রজেক্ট বাতিল হয়ে গেল। জলাধারের চারপাশে মিনি বাগানের প্রজেক্টও বাতিল। জামিল সাহেব এখন পুরো বাগান নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা শেষ হয়নি বলে বাগান শুরু হয়। যেহেতু মালি একজন আছেন, নিয়মিত বেতন নিচ্ছে, সেহেতু সে এলোমেলো ভাবে কিছু গাছ লাগিয়েছে। বেশিরভাগই গোলাপ। গোলাপ জামিল সাহেবের অপছন্দের ফুল, কিন্তু তার ছোট মেয়ে গোলাপ পাগল বলে তিনি গাছগুলো এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছেন। জামিল সাহেবের বয়স 65। স্বাস্থ্য শুধু যে ভালো তা না, অতিরিক্ত রকমের ভালো। দারোগা হয়ে চাকরিতে ঢুকেছিলেন, ডিআইজি হয়ে রিটায়ার করেছেন। সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং নিতে যাবার আগের দিন তার বাবা নবীগঞ্জ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মুত্তালেব হোসেন তাকে নিয়ে বাড়ির পিছনে চলে গেলেন। সেখানে জামিল সাহেবের মায়ের কবর। মুত্তালেব সাহেব বললেন, তুমি তোমার মায়ের কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে চাকরি জীবন সৎ পথে কাটাবে। এমন চাকুরিতে ঢুকেছ যেখানে সৎ থাকা খুবই কঠিন, প্রতিজ্ঞা করো। জামিল সাহেব বললেন, প্রতিজ্ঞা করার প্রয়োজন নেই। জানি প্রয়োজন নেই, তবু করো। তিনি প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা রিটায়ার করার দিন পর্যন্ত বহাল রেখেছেন। বেতনের প্রতিটি পয়সা হিসেব করে খরচ করেছেন।
রিটায়ার করার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি করলেন। দোতলা করার ইচ্ছা ছিল, একতলা করতেই সব শেষ হয়ে গেল। ভাগ্যিস সস্তার সময়ে 10 কাঠা জায়গা কেনা ছিল। জামিল সাহেবের আর্থিক অবস্থা এখন মোটেই সুবিধার না। সঞ্চয় কিছু নেই। পেনশনের অর্ধেক বিক্রি করে দিয়েছেন বলে প্রতি মাসে যা পান তার পরিমাণ নগণ্য। জামিল সাহেবের স্ত্রী রাহেলা একজন কলেজে অধ্যাপনা করেন। এই টাকায় সংসার থাকে। মোটামুটি অভিজাত এলাকায় একটা চমৎকার বাড়ি। বাড়ির সামনের বাগান এবং 24 ঘন্টার একজন মালি দেখে এই পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে কেউ বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্ত হবার কিছু নেই। পরিবারটির অর্থনৈতিক অবস্থা শোচনীয়। জামিল সাহেবের ছোট মেয়ে অরুর বিয়ে ঠিক হয়ে আছে। সেই বিয়ে কিভাবে দেয়া যাবে তা জামিল সাহেব ভেবে পাচ্ছেন না। তার মেজাজ খুব খারাপ যাচ্ছে। তার ভয়ঙ্কর মেজাজে বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত। কারণ মানুষটির এর আগে 2 বার স্ট্রোক হয়েছে। তৃতীয়বারের ধাক্কা সইতে না পারারই কথা। অরু রিক্সা থেকে খুব ভয়ে ভয়ে নামল। বাসায় কি হচ্ছে কে জানে। ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই হচ্ছে, কিংবা হয়ে গেছে। বাবা খুব সম্ভব হাসপাতালে। মিরু তার ছোট বোনের গোপনে বিয়ে করার খবর বাবাকে দেবে, আর তিনি স্বাভাবিক থাকবেন এই আশা দুরাশা মাত্র। বাড়িতে কাল রাতে কি ঘটেছে তা ওরু খুব ভালো কল্পনা করতে পারছে। আপা বিয়ে বাড়ি থেকে ফিরল রাত 9টায়। মার সঙ্গে গল্প টল্প করে রাত 10টায় ঘুমোতে গেল। তখন তার হাতে চিঠি পড়ল। চিঠি পড়ার পর খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকার পর সে একটা বিকট চিৎকার দিল। মা ছুটে এসে বলল, কি হয়েছে? সে নিজেকে সামনে নিয়ে বলল, কিছু না মা, ঘুমাও। মা বললেন, হাতে কার চিঠি? মা চিঠি পড়লেন। বাবা পড়লেন। বাবার স্ট্রোক হলো। তাকে নিয়ে দুপুর রাতে সবাই গেল হাসপাতালে। এখনো সবাই হাসপাতালে, কেউ ফেরেনি। এই কারণেই বাড়ি খালি। মালি মতি ভাই কেউ দেখা যাচ্ছে না। সকালবেলা খুরপি হাতে মতি ভাই সবসময়ই বাগানে থাকে। আজ কেন থাকবে না? অরু গেট খুলে বাগানে ঢুকলো। মতি ভাইকে দেখা যাচ্ছে, ঝাঁঝরি করে পানি নিয়ে আসছে। অরু ভয়ে ভয়ে বলল, মতি ভাই, বাসার খবর সব ভালো? মতি বলল, হ। তার মানে সে কিছুই জানে না। মতিকে কিছু জিজ্ঞেস করাই ভুল হয়েছে। বাগান ছাড়া সে অন্য কিছু জানে না, জানার আগ্রহ নেই। এ বাড়ির একটা মানুষ মরে গেলে সে যতটা কষ্ট পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে একটা গোলাপ গাছ মরে গেলে। মতি ভাই, বাসায় কি কেউ নেই? আছে, খালাম্মা গেছে কলেজে। বাবা আছেন? হ। তার মানে কি চিঠি পড়েও বাবা নিজেকে সামনে নিয়েছেন? অপেক্ষা করছেন তার জন্য? বিশ্রী অবস্থাটা এড়াবার জন্য মা চলে গেছেন বাইরে। ওরু কলিং বেল টিপল। আজ কলিং বেলটাও যেন অন্যরকম করে বাজছে, কান্নার মতো শব্দ হচ্ছে। দরজা খুললেন জামিল সাহেব। তার হাতে খবরের কাগজ। তিনি মেয়েকে কিছু না বলে আগের জায়গায় ফিরে গেলেন। ওরু ভয়ে ভয়ে বলল, কেমন আছো বাবা? তিনি বিরক্ত গলায় বললেন, যেমন সবসময় থাকি তেমন আছি। ভালো থাকার মতো কিছু ঘটেনি, আবার খারাপ থাকার মতো কিছু ঘটেনি। আজকের কাগজ পড়েছিস? না বাবা। মন দিয়ে পড়। কি আছে কাগজে? কি আছে সেটা জানার জন্যই তো পড়তে বলছি। নে, কাগজটা হাতে করে নিয়ে যা। কাগজ হাতে ওরু বাড়ির ভেতর ঢুকলো।
বোঝাই যাচ্ছে বাবা এখনো কিছুই জানেন না। আপা তাকে বলেনি, বুদ্ধিমত্তির মতো চেপে গেছে। মিরু বারান্দায় মোড়ায় বসে ছেলেকে ডিম পোস্ট খাওয়াবার চেষ্টা করছে। চেষ্টার ফল হয়েছে ভয়াবহ। সারা মুখে, গায়ে, মেঝেতে ডিমের ছড়াছড়ি। মিরু বলল, তুই না বললি দুপুরের দিকে আসবি, এখন চলে এলি যে? ভালো লাগছিল না আপা। তুমি কি চিঠিটা পড়েছ? কোন চিঠি? তোমার টেবিলের উপর একটা চিঠি ছিল না? ছিল নাকি? ওই দেখিনি তো। কার চিঠি? জবাব না দিয়ে ওরু মিরুর ঘরে ঢুকে গেল। চিঠি সরিয়ে ফেলতে হবে, 2-1 দিন পরে জানালেও কোনো ক্ষতি নেই। ঘুমে তার শরীর ভেঙে আসছে। ওরু ঠিক করলো গরম পানি দিয়ে সে দীর্ঘ একটা শাওয়ার নেবে। তারপর পরপর 2 কাপ চা খেয়ে টানা ঘুম দেবে। তার আগে অবশ্যই খবরের কাগজটা পড়ে ফেলা দরকার, বাবা জেরা করবেন। কলম্বোয় একদিনের সার্ক শীর্ষ বৈঠক। বাকেরগঞ্জ 5 আসনে আজ ভোট, ত্রিমুখী লড়াই। সোভিয়েত ক্ষমতা কেন্দ্রগুলি ইয়েলসিনের দখলে। 48 ঘন্টার ধর্মঘট পালন করুন, স্কফ নেতৃবৃন্দ। বগি লাইনচ্যুত, 7 জন যাত্রী আহত। হেডিং পড়ার পর আর কিছু পড়তে ইচ্ছে করছে না। হেডিং পড়তে গেলেই হাই ওঠে, খবর পড়বে কি? ওরু ময়নার মাকে গরম পানি করতে বলে আবার বারান্দায় এলো। আবার ডিম খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন আরেকটা ডিম পোস্ট দেখা যাচ্ছে। আবিরের মুখের সামনে চামচ ধরে মিরু বলছে, একটু হা করো বাবু, একটু হা করো। আম্মু তোমার লাল টুকটুক ছোট জিহ্বাটা দেখতে চায়। আমার বাবুর মতো সুন্দর জীব এই পৃথিবীতে আর কারোরই নেই। ওরু বলল, কেন যন্ত্রণা করছো আপা, ছেড়ে দাও না। নিজের চোখে দেখছিস না স্বাস্থ্যের হাল, তারপরও বলছিস ছেড়ে দিতে। জোর করে খাওয়াবে, তারপর বমি করে সবটা ফেলে দিবে। ফেলুক, তোর বাচ্চাকে তুই তোর থিওরি মতো মানুষ করিস। খেতে যাচ্ছে না, তবুও তুমি কেন জোর করে খাওয়াবে? তোমাকে কেউ জোর করে খাওয়ালে ভালো লাগতো? এই তুই আমার সামনে থেকে যা তো। চিঠির ব্যাপারটা মিরু উল্লেখ করলো না। কিছু জিজ্ঞেস করলে বানিয়ে বানিয়ে এক গাদা কথা বলতে হতো। অল্প কথায় মিথ্যে বলা যায় না, সামান্য মিথ্যাও অনেক ফেলিয়ে ফানিয়ে বলতে হয়। মিরু বলল, কাল বিয়ে বাড়িতে দারুণ মজার একটা ব্যাপার হয়েছে। আমি হাসতে হাসতে, কি হয়েছে? মিরু কি হয়েছে তা বলা বন্ধ রেখে বাবুকে ডিম খাওয়ানোই ব্যস্ত হয়ে গেল। খাও লক্ষ্মী সোনা, খাও। হা করো, দেখি আমার বাবুর লাল টুকটুকে জিভটা। ওরও বলল, কাল বিয়ে বাড়িতে কি হয়েছিল? ওমা গো, কি সুন্দর আমার বাবুর। দেখছিস না বাবুকে খাওয়াচ্ছি, কেন বিরক্তি করছিস? আচ্ছা আচ্ছা, আর বিরক্ত করবো না। তুই বাবাকে 1 কাপ চা দিয়ে আয় তো। আমার কাছে চা চেয়েছিলেন, আমি বাবুর খাওয়া নিয়ে আটকা পড়ে গেলাম। ছাড়া পাবে কখন? কি জানি কখন, এই তো হা করছে না। ঠাস করে একটা চর দাও, চর খেলে হা করবে। তখন মুখে ডিম ঢুকিয়ে আরেকটা চর দাও, ভয় পেয়ে ডিম গিলে ফেলবে। মিরু কঠিন চোখে তাকালো। ওরু চলে গেল রান্নাঘরে বাবার জন্য চা বানাতে। ময়নার মা চা বানানোর কাজটা ভালোই পারে, কিন্তু তার বাবা মুখে দেবেন না।
তার রান্না করা খাবার খেতে কোনো অসুবিধে নেই, শুধু চা খাওয়া যাবে না। ওর বাবার সামনে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, বাবা চা। জামিল সাহেব চোখ বন্ধ করে আধ শোয়া হয়ে আছে। তিনি চোখ খুললেন না, চোখ বন্ধ করেই বললেন, বসো মিরু। মিরু না বাবা, আমি অরু। তোকে তো চা বানাতে বলিনি, মিরুকে বলেছিলাম। দায়িত্ব ট্রান্সফার করে দেবার যে বদভ্যাস মিরুর হয়েছে তার ফলাফল সুদূর প্রসারী। তাকে যখন যা করতে বলি তখনই সে তা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, 1 সেকেন্ড দেরি করে না। কাল তাকে বললাম শার্ট ইস্ত্রি করে দিতে, সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, মা বাবার শার্ট ইস্ত্রি করে দাও। বাবুকে নিয়ে ব্যস্ত থাকি, তাই দেখছি। তুই বস। আমি এখন গোসল করবো বাবা, পানি গরম করা হয়েছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। গোসল ঠান্ডা পানি দিয়েই করতে হয়, শীতকালে গোসল করতে হয় বরফ শীতল পানি দিয়ে। গরমকালে ফুটন্ত পানি দিয়ে? গরমকালে পানি দিয়ে। খবরের কাগজ পড়তে বলেছিলাম, পড়েছিস? চোখে পড়ার মতো কিছু পেয়েছিস? তেমন কিছু পাইনি। তোদের সমস্যা কি জানিস? তোদের সমস্যা হচ্ছে তোরা নিজেদের নিয়ে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই, উৎসাহও নেই। আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজে একজন কুষ্ঠরোগীর কথা ছাপা হয়েছে। সে আসলে কুষ্ঠরোগী নয়, মেকআপ নিয়ে রোগী সাজত। ফার্ম গেটের ওভারব্রিজে শুয়ে ভিক্ষা করত, সে ধরা পড়েছে। সমস্ত কাগজের ফ্রন্ট পেজে তার ছবি, বিশাল নিউজ। অরু ক্ষীণ সুরে বলল, ভেরি ইন্টারেস্টিং। জামিল সাহেব কড়া গড়ায় বললেন, মোটেই ইন্টারেস্টিং নয়। একজন অসহায় মানুষ রোগী সেজে মানুষকে ধোঁকা দিচ্ছে, সেই খবর দেশের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার সংবাদ হতে পারে না। তা তো বটেই, তুই কোনো কিছু না বুঝেই বললি, তা তো বটেই। গোসল করতে যাই বাবা, পানি ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল সাহেব জবাব দিলেন না, বিরক্ত মুখে চায়ের কাপে চুমুক দিতে লাগলেন। অরু গোসল শেষ করে এসে দেখল বাবুর ডিম ভক্ষণ পর্ব শেষ হয়েছে, এখন চলছে দুধ পান পর্ব। দুধও ডিমের মতো চামচে করে খাওয়ানো হচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে অরু বলল, আপা একটা কাজ করো, ফুটবলের পাম্পার কিনে আনো, তারপর সেই ফুটবল পাম্পারে দুধ ভরে বাবুর মুখে পাম্প করে দাও। মেরু বলল, এইসব রসিকতা আমার ভালো লাগে না। তোমার তো এখন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। মেরু বলল, তুই সব সময় আমার পিছনে লাগিস না তো অরু, আমার অসহ্য লাগে। আর শোন, আজ বিকেলে বাসায় থাকবি, আবরার সাহেব টেলিফোন করেছিলেন। কথার ভঙ্গি দেখে মনে হলো বিকেলে আসবেন। আসবেন বলেছেন? সরাসরি বলেননি, জিজ্ঞেস করেছিলেন তোর কথা। আমি বললাম বন্ধুর বাড়িতে গেছে, রাতে থাকবে। সেই বন্ধুর টেলিফোন আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। ও, তুই আজ বিকেলে বাসায় থাকবি? তুই বাসায় থাকবি কিনা জানতে চাচ্ছিল। আমি বলেছি থাকবে, আপনি আসতে চাইলে আসুন। কি বললেন, আসবেন? কিছু বলেননি, আসবেন তো বটেই। তুই বিকেলে বাসায় থাকিস। আমি বাসায় থাকবো, যাবো আর কোথায়? গোসল করে 1 কাপ গরম চা খাবার পর
অরুর ঘুম কেটে গেল। একটু আগে ঘুম চোখে জড়িয়ে আসছিল, এখন ঘুম নেই, শরীরে কোনো ক্লান্তি বোধ নেই। সে ঠিক করলো আবরারকে লেখা চিঠিটা শেষ করে ফেলবে। আর যদি আসেন তাকে হাতে হাতে দেবে না, না এলে বাসায় গিয়ে দিয়ে আসবে। সে বিয়ের জন্যই অপেক্ষা করছিল। বিয়ে হয়ে গেছে, আর অপেক্ষা করার কিছুই নেই। ওরও দীর্ঘ চিঠি লিখতে পারে না। অনেক কিছু লেখার জন্য সে কাগজ কলম নিয়ে বসে। খানিকটা লেখার পর মনে হয় সব লেখা হয়ে গেল। সে অর্থে আবরারকে লেখা তার চিঠিটা বেশ দীর্ঘ বলা যেতে পারে। চিঠিতে সম্বোধন নেই। কি সম্বোধন দেয়া যায় অনেক ভেবেও সে বের করতে পারেনি। সুজনেশু, প্রিয়জনেশু, শ্রদ্ধাস্পদেশু, কোনোটাই মানায় না। তাছাড়া চিঠি যতটুকু লেখা হয়েছে তার কাছে ভালো লাগে। মনে হয় পুরো ব্যাপারটা আরো সুন্দর করে আরো গুছিয়ে লেখা যেত। আপনি নিশ্চয়ই আমার এই দীর্ঘ চিঠি দেখে আঁতকে উঠে ভাবছেন ব্যাপারটা কি? হাতের লেখা দেখেও নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন। ভাবছেন এই মেয়েটার হাতের লেখা এত বাজে কেন? এই জীবনে আমি যত বকা খেয়েছি তার শতকরা 60% হচ্ছে খারাপ হাতের লেখার জন্য। এসএসসি এবং এইচএসসিতে আমি কোনো মতে টেনে টুনে ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার ধারণা আমি আরো ভালো করতাম। এক্সামিনাররা হয়তো আমার হাতের লেখা পড়তেই পারেনি। আপনিও পড়তে পারছেন কিনা জানি না। পুরো চিঠি যদি না পড়েন তাহলে এক্সামিনারদের মতো আপনিও আমাকে অনেক কম নম্বর দেবেন। দয়া করে পড়ুন। বুধবার আমার বিয়ে হবার কথা, আজ সোমবার। বিয়ের এখনো 2 দিন দেরি। আমি ঠিক করে রেখেছি চিঠি শেষ করে রাখবো। আপনাকে দেব না, আপনাকে দেয়া হবে বিয়ের 1 দিন পর। যেহেতু আপনি এখন চিঠি পড়ছেন, আপনি ধরে নিতে পারেন যেদিন বিয়ে হবার কথা ছিল সেদিনই হয়েছে। যার সঙ্গে বিয়ে হয়েছে আপনার তুলনায় সে অতি নগণ্য মানুষ। কমনার এমএ পাশ করেছে, কোনো মতে একটা সেকেন্ড ক্লাস জোগাড় করেছে। চাকরির সন্ধানে ঘুরছে শিকারী কুকুরের মতো। যেখানেই তার মনে হয়েছে চাকরির সম্ভাবনা আছে সেখানেই সে উপস্থিত হয়েছে। আপনি শুনলে নিশ্চয়ই হাসবেন, চাকরির জন্য সে ময়মনসিংহের মদনের এক পীর সাহেবের মাজার জিয়ারত করেছে। এখনো কিছু হয়নি, চট করে যে হবে সে সম্ভাবনাও ক্ষীণ। দেশের চাকরি বাকরি এখন পীর ফকিরদের হাতে না, যাদের হাতে তারা মুহিতকে চাকরি দেবে না। বুঝতেই পারছেন ওর নাম মুহিত। যেসব জিনিস মেয়েরা পছন্দ করে না তার সবই মুহিতের মধ্যে আছে। রুচি এক বস্তু তার। এমন সব কুৎসিত রঙের শার্ট পরে সে যা সুস্থ মাথায় কোনো মানুষ কিনতে পারে না। একবার সে গোলাপি রঙের এক হাওয়াই শার্ট পরে উপস্থিত হয়েছিল। সিল্কের শার্ট, সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে 33 টাকা কিনেছে এবং তার ধারণা হয়েছে এত সুন্দর শার্ট সে তার জীবনে আগে কখনো পরেনি। সে অসম্ভব ভীরু। একদিন তাকে নিয়ে আমি পাবলিক লাইব্রেরির সামনে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ বট টাইপের এক আধবুড়ো লোক ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে বললাম, ওই বুড়োটিকে ডেকে জিজ্ঞেস করো তো সেটা কেন করলো। মুহিব বলল, আহা বাদ দাও না, পথ চলতে ধাক্কা লাগে না। আমি কঠিন গলায় বললাম, পথ চলতে ধাক্কা এটা নয়, তুমি এক্ষুনি গিয়ে বুড়োকে ধরে আনো। মুহিব সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি নাটক করতে পারবো না। বুড়ো যদি ইচ্ছা করে ধাক্কা দিয়েই থাকে তাহলে আমি এখন
বললে তো ধাক্কা ফেরত চলে যাবে না? তা যাবে না, তবে সে সাবধান হবে। তাকে সাবধান করার দায়িত্ব নিতে ইচ্ছে করছে না। তুমি পুরো ব্যাপারটা ভুলে যাও তো। তুচ্ছ জিনিস মনে করে রাখলে চলে নাকি? রাগে আমার গা জ্বলে গেল। তার কাছে সবই তুচ্ছ জিনিস। সে থাকে তার বোনের সঙ্গে, তার দুলাভাই তাকে দিন রাত অপমান করে। অপমানের দু একটা নমুনা শুনে আমার মাথা আগুন ধরে গেছে। সে নির্বিকার, তার কাছে এসব হচ্ছে তুচ্ছ জিনিস। তার টাইপ সম্পর্কে বুঝবার জন্য একটা ঘটনা শুধু উল্লেখ করি। সে অসম্ভব বুদ্ধিমান। একটি ঘটনা থেকে তার চরিত্র ধরে ফেলতে পারবে। বেশি দিন আগের কথা না, মাস 3 হবে। তার সঙ্গে গল্প করতে করতে আসছি। সে হঠাৎ বলল, 1 সেকেন্ড দাঁড়াও, বাথরুম সেরে আসি। আমি হতভম্ব হয়ে বললাম, কোথায় বাথরুম সারবে? সে নির্বিকার ভঙ্গিতে বলল, রাস্তার পাশে, কারেন্ট আছে তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা চুকিয়ে ফেলবো, নো প্রবলেম। আমি বললাম, রাস্তায় শত শত লোক যাচ্ছে, এর মধ্যে তুমি বাথরুম সারবে? হ্যাঁ। তুমি কি প্রায় এরকম করো? আমার মতো যুবক যাদের কাজই হচ্ছে সারাদিন শহরে ঘুরে বেড়ানো, বাথরুম সারার কাজ তাদের এভাবেই করতে হয়। এটা তো সান ফ্রান্সিসকো শহর নয়, সে রাস্তার মোড়ে মোড়ে পাবলিক টয়লেট থাকবে। তুমি যদি সত্যি এরকম করো তাহলে আমি কিন্তু চলে যাব, আর কখনো আমার দেখা পাবে না। তুমি যাও, আমার ব্লাডার ফেটে মারা যায়। এই বলে সে আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাস্তার পাশে একটি আম গাছের দিকে এগিয়ে গেল। এ থেকে আপনি নিশ্চয়ই ওর মানসিক গঠন বুঝতে পারছেন। আপনার সঙ্গে ওর কোনো মিল নেই। চিঠি এই পর্যন্ত পড়েই ওর ঘুম পেয়ে গেল। ময়নার মা ঘরে ঢুকে বলল, আফা, আপনারে বড় আফা ডাকে। ওর বিরক্ত মুখে বলল, কেন? বাবু বমি করতেছে। বমি করবে তা তো জানা কথাই, এতক্ষণ কেন যে করেনি তাই ভেবে আশ্চর্য হচ্ছি। আপাকে গিয়ে বলো আমি যেতে পারবো না, আমি এখন ঘুমোবো। খবরদার দুপুরে আমাকে ডাকতে পারবে না, ভাত খাওয়ার জন্যেও ডাকবে না। যদি টেলিফোন আসে বলবে আমি বাসায় নেই। ময়নার মা চলে যাবার পরপর মিরু দরজা ধরে দাঁড়ালো। রাগী গলায় বলল, বাবু বমি করে ছাড়, তুই আসছিস না? তুই তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছিস। ওরও বলল, আমি ঘুমোচ্ছি আপা, আমাকে ডিস্টার্ব করো না তো। বমি করে বাবুর পেট খালি হয়ে গেছে, ওকে আবার ডিম দুধ খাওয়াও, যাও। তুই এমন হয়ে যাচ্ছিস কেন? কেমন হয়ে যাচ্ছি? একজন ইনসেনসিটিভ মানুষ, যার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া দেখানো ঠিক হবে না আপা। আমি দয়া মায়া দেখাতে গেলেই সবাই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এটা ঠিক হবে না। তোর দুলাভাই গত মাসে তোকে চিঠি লিখেছে, তুই জবাব দিয়েছিস? না। না কেন? সবাইকে কি চিঠি লিখতে ইচ্ছে করে? চিঠি লেখা যায় খুব সিলেক্টেড কজন, দুলাভাই তার মধ্যে পড়ে না। মেরু রাগ করে চলে গেল। অরু আবরারকে লেখা চিঠিটা আবার পড়ল, পছন্দ হলো না। আরো গুছিয়ে লিখতে হবে, হাতের লেখাও ভালো হয়নি, লাইন টানা কাগজে লিখতে হবে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ঘুম ঘুম অবস্থায় লেখা চিঠিগুলো সুন্দর হয়, কেমন করে যেন চিঠিতে কিছু স্বপ্ন ভাব চলে আসে। অরু খাতা নিয়ে উপর হলো, পায়ে চাদর ছড়িয়ে দিল।
জানালা দিয়ে রোদ এসে গায়ে পড়েছে। খুব আরাম লাগছে। ওরও লিখতে শুরু করলো। প্রথমেই সম্বোধন। সম্বোধনটাই কঠিন। সম্বোধনে অনেকখানি বলা হয়ে যায়। ওরও লিখল, প্রিয়তমেষু। এই সম্বোধনের চিঠি আবরার সাহেবকে পাঠানো যায় না। এই চিঠি মুহিবের জন্য। এটা মন্দ না। মুহিব ফিরে এলে সে অনেকদিন দেখা করবে না, পালিয়ে পালিয়ে বেরোবে, কিংবা চলে যাবে মামার বাড়ি কেন্দুয়ায়। মুহিব যখন চিন্তায় চিন্তায় অস্থির, তখন হঠাৎ চিঠি পাবে। প্রিয়তমেষু, তুমি ভোরবেলা হুট করে চলে গেলে। এটা একদিকে ভালোই হয়েছে। আমি নিজেকে গুছিয়ে নেবার সময় পেয়েছি। বিরহে কাতর হইনি। গল্প উপন্যাসের নায়িকারা সম্ভবত বিরহে কাতর হয়ে কাঁদতে বসত। আমি কি করেছি জানো? আমি খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিজে নিজেই আরেক কাপ চা বানিয়ে দিলাম। চা শেষ করার আগেই তোমার বন্ধু এবং বন্ধু পত্নী এসে উপস্থিত। রাতে আমাদের ফেলে রেখে দুজনেই চলে গিয়েছিল এই দুঃখে তারা কাঁদবে। তোমার বন্ধু বজলু সাহেব একটু পর পর বলছেন, ভাবি আমি একটা ছাগল, শুধু ছাগল না, রাম ছাগল, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বেচারার ক্ষমা প্রার্থনার ভঙ্গি দেখে মায়া লাগছিল। তিনি অবশ্যই তোমাকেও একটু পর পর রাম ছাগল বলেছেন, কারণ তুমি আমাকে ফেলে চলে গেছো। বজলু সাহেবের স্ত্রী আমাকে আড়ালে নিয়ে এক গাদা প্রশ্ন করলেন। সেই সব প্রশ্নের 70% চূড়ান্ত রকমের অশ্লীল। এই মহিলার অশ্লীল কথাবার্তার দিকে মনে হয় খুব ঝোঁক আছে। শুরুতে তার কথাবার্তা শুনে রাগ লাগছিল, তারপর অবশ্যই রাগ দূর করে হেসে হেসে আমিও বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছি। বাসায় ফেরার সময় খুব টেনশন হচ্ছিল। ভেবেছিলাম বাসায় ভয়াবহ কিছু হয়ে গেছে। বাবার হার্টের অসুখ আর মাইল্ড স্ট্রোক জাতীয় কিছু হওয়ার বিচিত্র না, হওয়ার সম্ভাবনাও অনেকখানি। কারণ হচ্ছে বাবা তার পছন্দের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক করে রেখেছেন। বাবা হচ্ছেন সেই জাতের মানুষ যারা মনে করেন এই পৃথিবীতে তাদের মতামতটাই প্রধান। অন্য কারোর কোনো মতামত থাকতে পারে না, থাকা উচিত না। ওই ছেলের সাথে বাবার পরিচয় কি করে হলো শোনো। একদিন বাবার খুব মাথা ব্যথা, তিনি প্যারাসিটামল কেনার জন্য একটা ফার্মেসিতে গেলেন। 10 টাকার প্যারাসিটামল কিনে মানি ব্যাগের জন্য পকেটে হাত দিয়ে দেখলেন মানি ব্যাগ আনেননি। বাবা বললেন, টাকা আনতে ভুলে গেছি, পরে এসে টাকা নিয়ে যাব। দোকানদার বলল, আচ্ছা। সে ওষুধ তুলে রাখলো। দোকানে বসা অল্প বয়স্ক একটা ছেলে বলল, রমেশ মিয়া, ওষুধ দিয়ে দিন। ছেলেটা বাবার দিকে তাকিয়ে বলল, আপনি আবার যখন এদিকে আসবেন তখন টাকা দিয়ে দিবেন। বাবা বললেন, তার প্রয়োজন নেই, আমি টাকা দিয়েই ওষুধ নেব। আপনার ভদ্রতার জন্য ধন্যবাদ। এই ভদ্রতা কি আপনি সবার সঙ্গে করেন? জি না, আপনি 10 টাকার ওষুধ কিনেছেন বলে ভদ্রতাটুকু করতে পারছি। 1000 টাকার ওষুধ কিনলে করতে পারতাম না। তার কারণও আছে। একবার একটা লোক 200 টাকার ওষুধ কিনে বলতো, টাকা আনতে ভুলে গেছি, এখনই টাকা এনে দিচ্ছি। সেই এখনো শেষ হয়নি, 3 মাস হয়ে গেল। বাবা বাড়ি থেকে টাকা নিয়ে গেলেন, ওষুধ কিনলেন। ছেলেটির সঙ্গে আরও খানিকক্ষণ কথাবার্তা হলো। জানা গেল সে ডাক্তার, গত বছর মাত্র পাশ করেছে। কথা বলে বাবা মুগ্ধ। বাবা সহজে মুগ্ধ হন না, তিনি সহজে যা হন তা হলো বিরক্ত। তিনি যখন মুগ্ধ, তখন ধরে নিতে হবে মানুষটার মধ্যে মুগ্ধ হবার মতো কিছু আছে। ভদ্রলোক কয়েকবার এলেন আমাদের বাসায়। আমি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বললাম। বাবা কেন মুগ্ধ হলেন তা জানাই ছিল আমার আগ্রহের প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বাবার প্রিয় মানুষটির সঙ্গে তোমাকে মিলিয়ে দেখতে চাচ্ছিলাম।
মিলিয়ে মন খারাপই হলো। আবরার সাহেবকে 100-তে 90 দিলে তুমি পাও 40। মানুষটা অসম্ভব ভদ্র। মেকি ভদ্রতা না, আসল জিনিস। বাবা একদিন জিজ্ঞেস করলেন, কিরে ছেলেটা কেমন? আমি বললাম, ভালো। বাবা ধমক দিয়ে বললেন, বি স্পেসিফিক, কেন ভালো? তার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়, বুদ্ধিমান মানুষ। আর কিছু? উনি খুব ভদ্র। আর কিছু আছে? আর মনে পড়ছে না বাবা। তার খারাপ কোন দিক চোখে পড়েছে? উনি খানিকটা ফর্মাল। ইনফর্মাল হবার মতো পরিচয় তো হয়নি যে ইনফর্মাল হবে। এছাড়া আর কোনো পয়েন্ট আছে? ওনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। কাঠিন্য মানে? ওনার সঙ্গে যখন কথা বলি তখন ওনাকে আমার কেন জানি মাস্টার মাস্টার মনে হয়। এছাড়া আরো কিছু মনে পড়ছে না? জি না বাবা। ভালো কথা। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবার কথা চিন্তা করছি। প্রাথমিক আলোচনা ছেলের বাবার সঙ্গে করেছি, তারা যথেষ্ট আগ্রহী। আমি ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো কিছু খোঁজ নিব, তারপর ফাইনাল কথা বলবো। তোকে খবরটা দেয়া দরকার বলেই দিচ্ছি, তোর মতামত চাচ্ছি না। বুঝতে পারছিস? পারছি। একটা কথা তোকে বলা দরকার। এই ছেলে MBBS ফাইনাল পরীক্ষায় গত 15 বছরের রেকর্ড ভেঙেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। একটা গাধা টাইপ ছেলের সঙ্গে মহা সুখে জীবনযাপন করার চেয়ে ব্রাইট ছেলের সঙ্গে মোটামুটি সুখে জীবনযাপনও আনন্দের। এই কথাটা মনে রাখবি। আচ্ছা, এখন যা। তুমি তো বাবাকে চেনো না, কাজেই বুঝতে পারছো না যে বাবার মুখের উপর কথা বলা সম্ভব না। আমি কিছুই বললাম না। তার 4-5 দিন পর ছেলের মা আমাকে দেখতে এলেন। মহিলার মনটা ভাড়ায় মায়ায় ভর্তি। তিনি এসে কি করলেন জানো? আমাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদলেন। তারপর একটা মুক্তা বসানো আংটি আমার হাতে পরিয়ে দিলেন। সেই আংটি আমি সারাক্ষণ হাতে পরে থাকি। এখনো আমার হাতে আছে, শুধু বিয়ের দিন খুলে ভ্যানিটি প্যাকে রেখেছিলাম। আংটি পরে থাকতে হয় বাবার ভয়ে। বুঝলেন সাহেব? আপনি কি বুঝতে পারছেন আমি কি সমস্যা আছি? না, পারছেন না। শুধু রাগ করছেন এত ঘটা করে ওই ছেলের কথা লিখলাম বলে। এখন যে কথাটি লিখবো তা পড়লে তোমার সব রাগ চলে যাবে। কথাটা হচ্ছে, আমি আমার সমগ্র জীবনের বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাইবা নেই। ওর চোখ ঘুমে জড়িয়ে আসছে। সে খাতা বন্ধ করে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ল। কারো ঘুম। ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখল। মুহিব বেড়াতে এসেছে তাদের বাসায়, খালি গায়ে এসেছে। মুহিব গম্ভীর মুখে বলল, অরু, তুমি তোমার বাবা মাকে ডেকে আনো। আমি ওনাদের সঙ্গে দেখা করতে এসেছি। খালি হাতে আসিনি, মিষ্টি নিয়ে এসেছি, 2 কেজি স্পঞ্জ রসগোল্লা। অরু বলল, তুমি খালি গায়ে এলে? খালি গায়ে না এসে কি করবো? তুমি আমার পাঞ্জাবিটা পুড়িয়ে ফেলবে না? পাঞ্জাবিটা পরে আসবো বলে ভেবেছিলাম। এইভাবে তো তুমি বাবা মার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কি করব? চলে যাব? না, চলে যাবে কেন? আমার ঘরে চুপচাপ বসে থাকো। আমি তোমার জন্য চট করে একটা পাঞ্জাবি বানিয়ে দিই।
পারবে? অবশ্যই পারবো, কাপড় কেনা আছে। সময় লাগবে না তো? না, সময় লাগবে না। সিম্পল পাঞ্জাবি বানাবো, গলায় একটু হালকা সুতার কাজ করে দেবো। দেরি হবে তো? না, দেরি হবে না। স্বপ্নের পরবর্তী অংশে দেখা গেল অরুর বিছানায় শুয়ে মুহিব ঘুমোচ্ছে, তার গায়ে সাদা চাদর। অরু মেঝেতে বসে পাঞ্জাবির গলায় সুতার কাজ করছে। কাজটা খুব দ্রুত করতে হচ্ছে বলে সূচ বারবার আঙ্গুলে ফুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। সেই রক্ত লেগে যাচ্ছে পাঞ্জাবিতে। অরু যতই তাড়াহুড়ো করছে ততই পাঞ্জাবির গায়ে রক্ত লেগে যাচ্ছে। ধন্যবাদ।